প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরবর্তী ছবিগুলো দেখার পর, ছবির রিভিউ দেবার পরে কিছু বিষয় নিয়ে, কান কথা নিয়ে এবং নিজস্ব কিছু বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। শুনেছি শাকিব খান নিজে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবেন। প্রিন্স ছবিতে কি ঘটেছিল, সম্ভবত সেখানে 21টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে নির্মাণের সময়, যেগুলো স্ক্রিপ্টে ছিল। কেন সেটা বাদ দেওয়া হয়েছে বা কেন করা হয়নি, কেন তাড়াহুড়া করে রিলিজ করা হয়েছে, এগুলো নিয়ে শুনেছি কান কথা যে শাকিব খানের নিজস্ব দর্শকদের সাথে, শাকিব ইয়ানদের সাথে এবং অগণিত ভক্ত দর্শকের কাছে তার একটি নিজস্ব অবস্থান ক্লিয়ার করার ব্যাপার আছে। যেহেতু ছবিটি নিয়ে অনেক রকম কথা হয়েছে এবং অনেক ধরনের নেগেটিভ রিভিউ এসেছে, সেজন্য তার দায়বদ্ধতার জায়গা থেকে সে একটি প্রেস কনফারেন্স করবে, এটা শুনেছি। তিনি এমন একজন মানুষ যে আমরা দেখেছি ক্যারিয়ারের একেবারে যখন ওনাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা তুঙ্গে উঠে যায়, তখনও তিনি মুখ খুলেন না, তিনি নীরবে সব কিছু সহ্য করেন। একটা বিরাট সহ্য ক্ষমতা কিন্তু তার ভেতর আছে। সেজন্যে এইবার তিনি চিন্তা করছেন যে তার যে অগণিত দর্শক, সেই দর্শকরা যে কিছুটা মর্মাহত হয়েছে প্রিন্স ছবির কারণে, সেটার ব্যাখ্যার তার প্রয়োজন আছে। এটা আমার শোনা কথা, আমি জানি না। যদি সেটা হয়ে থাকে অবশ্যই সেটা তার জন্য ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলছে যে শাকিব খান ব্যাখ্যা যাই দেবেন না কেন, ভবিষ্যতে শাকিব খান রকস্টার যে ছবিটা করছেন, সেই রকস্টার দিয়ে শাকিব খান আবার ফাটিয়ে দেবেন। এবং শুধু রকস্টার না, শাকিব খান পরবর্তীতে যেন এই ধরনের ছোট ছোট ভুলের শিকার না হন, কারণ এত মার্কেট, এত কম্পিটিশন, সেখানে তার এই ছোটোখাটো ভুল বা তার যে বিষয়টি আমি আগেও বলেছিলাম, তার নিজস্ব তত্ত্বাবধানের অভাবের কারণে যে ছবির উপর ইম্প্যাক্ট ফেলে, সেটা যেন না হয়, সাকিবিয়ানরা যেন বঞ্চিত না হয়, অগণিত দর্শক যেন বঞ্চিত না হয়, সেদিকে তিনি নিশ্চয়ই আরও সজাগ হবেন। আমার এবারের যে বিষয়টি নিয়ে আলোচনার আমার মনে হয়েছে করা দরকার, সেটি হচ্ছে যে আমাদের দেশীয় নায়িকা, বাংলাদেশে শাবানা, ববিতা, কবরী, এই একটি স্বর্ণকাল আমাদের গিয়েছে চলচ্চিত্রের, যেখানে আমরা ববিতা ছাড়া, শাবানা ছাড়া, কবরী ছাড়া কিংবা ওই সময়কার নায়িকাদেরকে ছাড়া আমরা সিনেমা চিন্তাই করতে পারতাম না। নায়িকারাই একটি ছবিকে অনেক দূর টেনে নিত নায়কের সাথে সাথে সমান গুরুত্বে, প্রায় সমান গুরুত্বে। সেখানে নায়কের যতটুকু গুরুত্ব, নায়িকার গুরুত্ব অনেক সময় তার চেয়ে বেশিও থাকতো। এর পরবর্তী সময়ে আমরা যখন আমাদের বেড়ে ওঠা 90 দশকে আমরা দেখেছি মৌসুমী, পূর্ণিমা, শাবনাজ এবং তার পরবর্তীতে শাবনূর, পপি, মানে এরা কিন্তু মার্কেটে একটা স্ট্যাবল সিচুয়েশন দীর্ঘদিন ধরে রেখেছিল। এই নায়িকা যারা আমরা, আমাদের স্বপ্নের নায়িকা ছিল, এই নায়িকাদের গান, নাচ, কথা বলার ধরন, কান্না অপরিহার্য ছিল। একজন শাবনূর অপরিহার্য ছিল সিনেমার জন্য, একজন মৌসুমী, ইভেন পপি, আমরা দেখেছি যে ওরা কতটা অপরিহার্যভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় সার্ভ করে গেছে। কিন্তু এর পরবর্তীতে আমরা অনেক ভালো ভালো নায়িকা পেয়েছি, অভিনেত্রী পেয়েছি, কিন্তু এখন প্রশ্ন আসে যে চলচ্চিত্রে তাদেরকে আমরা কতটুকু ব্যবহার করতে পেরেছি কিংবা তাদের লংজিবিলিটি আসলে কতটুকু দাঁড়িয়েছে। যদি শাবনূর পরবর্তী নায়িকাদের ক্ষেত্রে আমরা আসি, আমরা দেখতে পাই যে আমাদের অনেক নায়িকাই জ্বলে উঠেছিল, যেমন মাহিয়া মাহি জ্বলে উঠেছিল, যেমন নুসরাত ফারিয়া জ্বলে উঠেছিল, একটু দেরিতে হলেও তমা মির্জা অনেক বেশি জ্বলে উঠেছিল, পূজা চেরি। আমাদের মেইন স্ট্রিমের সিনেমাতে যে নায়িকারা ডমিনেট করতে পারত, বা শাকিব খানের সাথে অপু বিশ্বাস, বুবলি, পরবর্তীতে দেখা গেছে যে একটা সময় পর যদিও বুবলি বা অপু বিশ্বাস দাবি করে তারা অনেকটা কাল ধরে শাকিব খানের সাথে ছবি করে গেছে, অনেক ছবি করে গেছে, ছবির সংখ্যা অনেক, কিন্তু আমি দেখছি যে নায়িকাদেরকে সঠিকভাবে ব্যবহার করা এখন আর হচ্ছে না। স্পেশালি যদি এই কেন তমা মির্জা নাই, এই প্রশ্নটা আমি করি, তাহলে আপনারাও কিন্তু একমত হবেন যে সুরঙ্গের মতো ছবি, দাগির মতো ছবি দিয়ে এত সুন্দর কামব্যাক করেছে, সে কেন এবারের 5টি ছবির একটি ছবিতেও নাই। সাবিলা নূরকে আমরা বনলতা এক্সপ্রেসে পেয়েছি, অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছি। মেইন স্ট্রিমের যেই ছবি প্রিন্স বা রাক্ষস, সেখানে আমরা পাইনি, সেখানে আমরা তাসনিয়া ফারিনকে পেয়েছি।
তাসনিয়া ফারিনকে পেলেও সেটা আমরা তাসনিয়া ফারিনকে নিয়ে অহংকার করবার মতো, কিংবা তাসনিয়া ফারিনের ক্যারিয়ারে প্রিন্স নতুন করে কিছু একটা সংযোজিত হলো, সেটাকে আমরা খুব বড় করে দেখতে পারছি না। বিকজ প্রিন্স ছবিটি যেহেতু সর্বজন গৃহীত এবং সেরকম ভালো লাগার ছবি হয়ে ওঠেনি, সেখানে এত ছোট চরিত্র নিয়ে তাসনিয়া ফারিনের জ্বলে ওঠা সম্ভব হয়নি। আমরা সাবিলা নূরকে পেয়েছি বনলতা এক্সপ্রেসে, ফ্যান্টাস্টিক, খুবই ভালোভাবে পেয়েছি। আমরা অভিনেত্রী হিসেবে বাঁধনকে, মমকে পেয়েছি, পূজা চেরিকে পেয়েছি, যার সম্ভাবনা প্রচুর। তো আমাদের ছবিগুলোতে আমরা দেখেছি ভারতীয় নায়িকাদের আধিপত্য, যে তাদেরকে আনা হচ্ছে, রাখা হচ্ছে। প্রিন্সেও দেখেছি, রাক্ষসেও দেখেছি। মূল কমার্শিয়াল ছবিগুলোতে আমাদের দেশের নায়িকা নয় কেন? আমাদের দেশের নায়িকা এই জেনারেশনের, এই যে পূর্ণিমা, শাবনূর পরবর্তী যে জেনারেশন, সেখানে পরিমণি আছে, সেখানে আমি নামগুলো বলেছি, আমি অনেক নাম মিসও করে গিয়েছি, অনেকগুলো নাম আছে, কিন্তু তাদেরকে কি আমরা ব্যবহার করতে পারছি? আমরা নার্সিং করতে পারছি? হয়তো আমাদের প্রয়োজনে একটা বা দুইটা ছবিতে আমরা নিচ্ছি, এরপরে তাদেরকে আমরা নিচ্ছি না। কিন্তু এমনিতেই নারীদের ক্যারিয়ার ধরে না রাখলে বা ধারাবাহিকভাবে না আগালে সে ক্যারিয়ার কিন্তু পড়তির দিকে যায়। আবার ঘুরে দাঁড়ানো একটা ছেলের জন্য যতটা সোজা হয়, একটা নারীর জন্য ততটা সোজা হয় না। সেই অবস্থায় আমাদের নারীদের প্রতি সুবিচার কি চলচ্চিত্রে করা হচ্ছে? আমাদের অ্যাক্ট্রেসদেরকে আমরা আসলে কোন পার্সোনালিটিতে নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি? এই ইন্ডাস্ট্রি বলতে প্রযোজক, পরিচালক এবং যখন প্ল্যানিং করা হয় তখন যারা জড়িত থাকেন তারা সবাই এটা নিয়ে আসলে একটা দায়বদ্ধতার জায়গা আছে। কিংবা আমরা তো আমাদের অভিনেত্রীদেরকে আরও উজ্জ্বলভাবে অনেকটা সময় ধরে দেখতে চাই, তারা আর একটু বেশি সময় ধরে মার্কেটে ডমিনেট করুক, তাদের নামটা আরও উজ্জ্বল হয়ে উঠুক, তারা একটা অপরিহার্য অভিনেত্রী হয়ে উঠুক, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেটা অত্যন্ত দুঃখজনক। এবং সাথে সাথে আমরা দেখছি যে টেকনিক্যাল সাইডেও আমাদের দেশের লোকের চেয়ে বাইরের লোকের, ইন্ডিয়ান ক্যামেরাম্যান থেকে শুরু করে সাপোর্টিংগুলো যেন ভারত থেকে বেশি নেওয়া হচ্ছে। তো এটা হয়তো আমাদের কোয়ালিটি আপ করছে, কিন্তু তাহলে আমরা কেন আমাদের কোয়ালিটি আপ করতে পারছি না? আমাদের লোকরা কেন কাজে সমৃদ্ধ হচ্ছে না? আমাদের লোকরা কী লাভ, আমাদের লোকদের কী লাভ হচ্ছে? ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কেন ভাববার আছে, সেই অর্থে যে আমরা আসলে সবাই মিলে আগাতে চাই। আমাদের ইন্ডাস্ট্রি আমাদের লোকজনদের নিয়ে, আমাদের নায়ক দিয়ে, আমাদের নায়িকা দিয়ে, আমাদের টেকনিশিয়ান দিয়ে আগাবে, সেটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যে আসলে আমাদের ভাববার বিষয় আছে। এবার আসি আমরা এবারের ঈদে ইউটিউব এবং ওটিটি কন্টেন্ট যে রিলিজগুলো হয়েছে, এর ভিতরে আই স্ক্রিনের চক্র 2 আছে ভিকি জাহেদের। এই চক্র 2 কিন্তু ভালো যাচ্ছে, মানুষজন পছন্দ করছে, ভিকি জাহেদের কাজ মানুষ পছন্দ করে। সো এদিকে ক্যাকটাস আছে মেহজাবিনের, প্রীতমের, সেটা চরকিতে ভালো যাচ্ছে। ইউটিউবের নাটকগুলো ভালো ভালো মুক্তি পেয়েছে। কিন্তু এবার শুনলাম যে কথা, যে যুদ্ধের কারণে মিডল ইস্টের দর্শকরা ইউটিউব সার্চ কম করছে, কিংবা ইউটিউবে সেই আগের মতো ভিউ আমরা পাচ্ছি না, যে কারণে এবারের সবগুলো নাটক কিংবা ওটিটি এই যুদ্ধের কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ দর্শক ওইভাবে টাচ করছে না। কিন্তু ব্যাচেলার পয়েন্ট কিন্তু ব্যাপক দর্শক গ্রহণযোগ্য, এবং ব্যাচেলার পয়েন্ট কিন্তু মানুষজন খুঁজে খুঁজে দেখে। সো এই ঈদে এই ইউটিউব মার্কেটে একটা ভালো ধস যুদ্ধের কারণে পড়েছে, কিন্তু সিনেমায় ঠিক উল্টোটা হয়েছে, কারণ দেশের মানুষ সিনেমা দেখেছে, দেশের সিনেমাগুলো বিদেশেও রিলিজ পাচ্ছে। সো সব কিছু মিলিয়ে দেশের সিনেমার এবার জয়কার হয়েছে, কিছু ভুল ত্রুটি ছাড়া সবগুলো সিনেমাই ভালো ইন্ডিভিজুয়ালি, এবং আপনারা দেখেছেন, এনজয় করেছেন। কারো কাছে বনলতা এক্সপ্রেস ভালো লেগেছে, কারো কাছে দম ভালো লেগেছে, কারো কাছে প্রেশার কুকার ভালো লেগেছে। এবং আরেকটি জিনিস প্রেশার কুকারের ক্ষেত্রে হয়েছে, দিন দিন সেল বেড়েছে, কারণ প্রেশার কুকারের যেই রিভিউগুলি এসেছে সবগুলো রিভিউ ভালো এসেছে। এটা গভীর ছবি, ছবিটির ভিতরে অনেক মেসেজ আছে, অনেকগুলো জীবনের গল্প আছে, যে কারণে আস্তে আস্তে এটার সেল বেড়েছে। সেই হিসাবে সবগুলো ছবি ভালো, এবং সবগুলো ছবি ভালো করেছে। সো আমরা নায়িকাদেরকে আরও কীভাবে ভালো ব্যবহার করতে পারি, বিশেষ করে তমা মির্জাকে কেন আমরা ব্যবহার করলাম না, এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার না। তমা মির্জার মতো একজন অভিনেত্রীকে আমাদের এবারের ঈদে বিশেষ প্রয়োজন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।